হ্যালো, আসসালামু আলাইকুম। গতদিন আমাদের কি ক্লাস হয়েছিল মনে আছে সবার? মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় ছিল, তাই না? তো আমরা পরিচয়ের কিছু কিছু অংশ করছিলাম, আর বাকিটা বাকি ছিল। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আহ, সেটা হচ্ছে, দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। তার মানে মাইক্রোসফট ওয়ার্ডে যে বিভিন্ন অংশ আছে তার চিহ্নিতকরণ। তার মধ্যে আমরা দুইটা অংশ চিহ্নিত করছিলাম, যেটা হচ্ছে কি, হোম এবং ইনসার্ট। তো আজকে যেটা হবে আমাদের, দেখেন, ডিজাইন, লেআউট, রিফ্রেশ, মেইলিং, তারপরে কি, ভিউ, এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো গত দিনে যে দুটা আলোচনা করছিলাম তার মধ্যেও কিছু কিন্তু বাকি রয়ে গেছিল, সময় স্বল্পতার কারণে বিস্তারিত কিছু বলতে পারি নাই। তো সে দুটাও আলোচনা করব, সাথে নতুনগুলো আলোচনা করব আজকে। আপনারা সবাই অ্যাপটা ওপেন করছেন, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন? আমরা হোমে কিছু 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 জিনিস জানছিলাম, আর কিছু জিনিস জানার বাকি ছিল আমাদের, তাই না? কিছু জিনিস বলতে বেশ কিছু জিনিস আমাদের জানার বাকি ছিল, তো সেগুলো আজকে জানবো এবং নতুন করে কিছু শিখবো। দেখেন, হোম মেনুর মধ্যে কিছু সাব মেনু বা ফাংশন আছে। এই সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলাপ করবো। গতদিনে সংক্ষেপে বলছিলাম, আজকে একটু বিস্তারিত দেখাবো। হ্যাঁ, দেখেন, প্রথমে যেটা আছে ফোন স্টাইল। প্রথমে ফোন স্টাইল আছে না, যেখানে লেখা আছে, দেখেন, ক্যালিবারি বডি, এটা কিন্তু আমাদের ফন্ট, ঠিক আছে? এই যে আমি যেখানে ক্লিক করতেছি, দেখেন, এটা একটা ফোন স্টাইল। তো আমরা এখানে ফোনকে বিভিন্ন ধরনের স্টাইল করে দিতে পারি আমরা এর মাধ্যমে। এটা কিভাবে, কিরকম একটু দেখাই, প্র্যাকটিক্যালে দেখাই। আপনারা আপনার নিজের নামটা লেখেন, সবাই ইয়েতে নিজের নাম লেখেন। দেখেন, আমি আমার আমার নামটা লিখছি। এই নামটাকে দেখেন, এটাকে যদি আমি ফন্ট চেঞ্জ করে দিই, স্টাইলও চেঞ্জ হয়ে যাবে। এটাকে এই পাশে নেই, তবে এটাকে লিখছেন, নাম লিখছেন, আমার সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল করতে হবে, না হলে আপনাদের মনে থাকবে না। প্র্যাকটিক্যাল যদি আমার সাথে সাথে আপনারা করেন, তাহলে সেটা দীর্ঘদিন মনে থাকবে। যতটুকু লিখছেন অতটুকুই দেখেন। এটাকে আমি আগে সিলেক্ট করতেছি। সিলেক্ট করাটা কীরকম, সিলেক্ট করাটা অবশ্য সিলেবাসে অপশনে পরে দিছে, কিন্তু এটা আগে শেখা দরকার ছিল। আচ্ছা, আমরা পরে ভালো করে শিখবো। আপাতত মাউসের বাম পাশের বাটনটা ক্লিক করে এ পাশে টেনে আনলে এটা সিলেক্ট হবে। উনি সিলেক্ট করতে পারে তো মনে হয়। সিলেক্ট করছেন সবাই? আমি যেভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করছেন? করার পরে দেখেন, এই যে আমার এই যে এই অ্যারো চিহ্নতে যাবেন, ফোন স্টাইলের অ্যারো চিহ্ন, অ্যারোতে গেলে দেখেন অনেক ধরনের আছে। আপনি এখানে দেখেন, যখন আপনি মাউসটা নিচের দিকে সরাচ্ছেন, আমি যেভাবে নিচের দিকে সরাচ্ছি, দেখেন ওখানে ফন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে, এখানে লেখাটার স্টাইল চেঞ্জ হচ্ছে। আমার এদিকে দেখেন, স্টাইল চেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্টাইল হচ্ছে। এখানে আরো অসংখ্য স্টাইল ইনস্টল করা যায়, মানে সেট আপ করে নেওয়া যায়। আপনি আপনার প্রয়োজনে অনলাইন থেকে ডাউনলোড করে বা সিডি থেকে নিয়ে বা পেন ড্রাইভের মাধ্যমে কারো কাছ থেকে এনে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আপনি এখানে ইনস্টল করতে পারবেন। এটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? তাইলে দেখেন, এখানে স্টাইলটা আমরা বুঝে গেছি, তাই না? তারপরের অপশনটা দেখেন, এখানে একটা ফন্ট সাইজ আছে, সিলেক্ট করা থাক, সিলেক্টটা করে রাখেন। সিলেক্ট কোনো লেখাকে কোনো কিছু মডিফাই বা চেঞ্জ বা এডিট করতে গেলে তাহলে সবসময় সিলেক্ট করে রাখতে হবে জিনিসটাকে। সিলেক্ট করা ছাড়া কখনোই সম্ভব না। হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে এখন দেখেন, সিলেক্ট করা অবস্থায় আমার নামটা সিলেক্ট করা আছে, এখানে আছে না? সিলেক্ট করা অবস্থায় দেখেন, আমি এই যে এখানে এরাতে ক্লিক করলে বিভিন্ন সাইজ আসতেছে।
এখানে দেখেন আমি যখন সাইজটাকে বড় করব লেখাটা বড় হচ্ছে। এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত আছে। এর বেশি যদি প্রয়োজন হয় তাহলে এখানে আমি কার্সার রেখে আমি টাইপ করে দেব কম্পিউটার থেকে, আমি এখানে টাইপ করে দেবো 100 করে দিলাম, 100 ফন্ট হয়ে গেল। এখন দেখেন অনেক বড় হবে। এটা সবসময় সিলেক্ট রাখতে হবে, মনে রাখতে হবে যে এটা সিলেক্ট রাখতে হবে। অনেক সময় আমাদের বাসায় গিয়ে অনেক স্টুডেন্ট ফোন দেয় যে স্যার আপনি তো বড় করলেন, এটা বড় হচ্ছে না। আমি তো বাবারে সিলেক্ট করো, সিলেক্ট না করলে হবে না। তাইলে দুইটা অপশন শেখা হলো। হ্যাঁ, এরপরে দেখেন, এরপরে নিচে একটা বি আছে, একটা আই আছে, একটা ইউ আছে, দেখতে পাচ্ছেন? এই তিনটা, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে ইটালিক, একটা হচ্ছে আন্ডারলাইন। তিনটার তিন ধরনের কাজ। আপনি বি সিলেক্ট করা অবস্থায় বিতে যখন আপনি মাউস পয়েন্টার রেখে ক্লিক করবেন, দেখেন বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়েছে, মোটা হয়েছে, হয়েছে না? এরপরে দেখেন আইয়ে যখন ক্লিক করেছে তখন ইটালিক, মানে এই যে লেখাটা একদিকে একটু ফেলে গেছে। আর আন্ডারলাইনে ক্লিক করলে, আন্ডারলাইন তো আমরা বুঝি, নিচে একটা দাগ পড়বে, সেটা হচ্ছে আন্ডারলাইন। কোনো প্রশ্ন আছে এ বিষয়ে স্যার? তারপরে অপশনটা দেখেন ABCD লেখে কেটে দিছে, তাই না? আমরাও কেটে দিছি। এটা কখন ব্যবহার করা হয়? এটা আমরা অনেক সময় দেখব, যেহেতু আমরা ICT আমাদের ডিজাইনের প্রয়োজন আছে, অনেক রিপ্লেটে বা অনেক বিজ্ঞাপনে দেখা যায় আগের মূল্য ছিল 3000 টাকা, ওটা ক্রস করে কাটে দিয়ে নিচে মূল্য হয়েছে 250 টাকা, 200 টাকা ছাড়। তো এই কার্টনটা কম্পিউটারে কিভাবে কাটছে? এই যে এখানে দিয়ে কেটে দিচ্ছে। তারপরে দেখেন এক্স এর নিচে ছোট্ট একটা 2, এটা আমরা যে পানির সঙ্গে লিখি না, 002 লিখি না, এটা কিভাবে লিখতে হয় দেখেন। আমি এখানে একটা ও লিখলাম, দেখেন ও, এর পাশে 2 লিখলাম, 2টা কিন্তু এর সাথে এই কাটাটা কেটে দেই। হ্যাঁ, আন্ডারলাইনটা উঠাই দেই, ইটালিটা উঠাই দেই। দেখেন এখন এই ও এর পাশে 2 আছে, তাই না? 2টাকে নিচে নেওয়ার জন্য আমরা এই 2টাকে সিলেক্ট করব, 2টাকে সিলেক্ট করব, করার পরে দেখেন এখানে এই X2 তে ক্লিক করলে 2টা নিচে চলে যাবে। ঠিক একইভাবে তার পাশেরটায় যদি আমি ক্লিক করি, স্কয়ার দেওয়ার সময় এ স্কয়ার যদি আমরা দেই, আমরা এ স্কয়ার, মনে করেন যে এটা যদি এ হয়, এটা যদি এ হয় তাহলে এ স্কয়ারটা দেবো কেমনে? 2টাকে সিলেক্ট করব এবং তার যে পাশে যেটা আছে ওইটাকে ক্লিক করব। দেখেন এখন স্কয়ার হয়ে গেছে। একটা সুপারস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেটা নিচে যায় সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর যেটা উপরে উঠে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আপনারা কি পারতেছেন? আমার সাথে সাথে করেন, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো দেখেন তার পাশের যে অপশনটা এ একটা বড় হাতের দেওয়া আছে, সাথে একটা ছোট হাতের, একটা ক্যাপিটাল, একটা স্মল, তাই না? এই দুইটা দিয়ে কি হয়? এটা হচ্ছে সেন্স কেস, এইটার নাম হচ্ছে সেন্স কেস। এটা দিয়ে কি হয়, কি ধরনের কাজ করতে পারবো আমরা? দেখেন এটা আমি লেখাটাকে সিলেক্ট করলাম, আমার এখানে সব কি ক্যাপিটাল লেটারে আছে না? আমি দেখেন এটা সবগুলোকে একবারে স্মল লেটার করে ফেলবো। আমার যদি বলে যে এই সবগুলো বড় হাতের লিখছেন, আমরা এই সবগুলোকে ছোট হাতের করবো, একটা একটা করে অক্ষর যদি চেঞ্জ করতে যাই আর একটা পেজ যদি ফুল থাকে তাহলে আমাদের দীর্ঘ সময় লেগে যাবে। তো এখানে আমরা অপশন থেকে দেখেন একেবারেই এক ক্লিকের মধ্যে দেখেন এই যে লোয়ার কেস যদি দেই সবগুলো স্মল লেটার হবে, লোয়ার কেস যখন দেবো তখন স্মল। আমি এরোতে ক্লিক করছি, এই যে আমার এদিকে একটু মাঝে মাঝে খেয়াল করবেন, নাহলে তো বুঝতে পারবেন না। খালি যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এদিকে আমি কি দেখাচ্ছি সেটা বুঝতে পারবেন না। এই দেখেন আমি এখানে এরোতে ক্লিক করছি, এখানে লোয়ার কেসে দিছি আমি। মোট কথা এখানে যে কটা অপশন আছে, এখানে লেখাগুলো যে স্টাইলে আছে ক্লিক করলে ঠিক সেই স্টাইল হয়ে যাবে।
তো এরপরে দেখেন সামনের অক্ষরটা সবসময় কি হয়, বড় থাকে। আমি নাম লিখছি, নামের সামনের অক্ষর এস, এসটা সবসময় বড় থাকবে না। তো এখন এখানে একটা আছে, আমি একটা চেঞ্জ করে দিলে হয়ে যেত, কিন্তু একাধিক থাকলে একাধিক ওয়ার্ডের আমি কি করব, সামনের অক্ষর বড় করব। সেক্ষেত্রে দেখেন এখানে এই যে ওই রকম একটা দেওয়া আছে, এই দেখেন এখন দেখেন শুধু সামনেরটা বড় হয়েছে। আমি সবগুলো এখান থেকে আবার বড়ও করতে পারবো, আপার কেস সবগুলো বড় হয়ে যাবে আবার। 1 1 2 3 4 5 6টা কিন্তু আমাদের শেখা হয়ে গেছে। এই 6টা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনি ওপেন করছেন? আমরা একটা এ এখানে বড়, একটা এ এখানে ছোট আছে, দেখেন দুইটাই কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার। এখানে একটা সাইজে ছোট, একটা বড় আছে না? দেখেন একটা বড়টা যখন আমি ক্লিক করবো তখন ফোনটা বড় হচ্ছে, আর ছোটটায় ক্লিক করলে ছোট হচ্ছে। এইটা আমরা অনেক সময় মাউস ধরার সময় পাই না, আমাদের তখন কিবোর্ড দিয়ে করতে হবে। কিবোর্ড দিয়ে কিভাবে করব খেয়াল করেন, কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট রাইট, সেকেন্ড ব্র্যাকেট লেফট, একটা দিলে ছোট হবে এবং একটা দিলে বড় হবে। সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল ধরতে হবে। এটা অনেক সময় আমাদের মাউস ধরতে সময় পাই না, তখন আমরা এটা যে ছোট বড় কত সাইজ হচ্ছে, এই যে দেখেন কত সাইজ হচ্ছে, সেটা সাইজের এই ঘরে, ফোন সাইজের এই ঘরে আবার শো করতেছে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, ওই হ্যাঁ রাইট এবং লেফট দুইটাই দেখেন চাপেন, কন্ট্রোল ধরে থাকতে হবে, কন্ট্রোল ধরে থাকতে হবে। হচ্ছে আমরা অনেক সময় কোনো কাগজ বা কোনো লেখা হাইলাইট করে থাকি। হাইলাইট পেন চিনেন সবাই? মার্কার পেনের মতো একটা পেন আছে, আমরা এই কোনো লেখা যদি প্রয়োজন হয় হাইলাইট করে রাখি, তাই না? সেটা সবুজ কালার বা হলুদ কালার হয়ে থাকে, লেখাটা দেখা যাবে কিন্তু নিচে একটু হাইলাইট হয়ে থাকবে। এখানেও আমরা হাইলাইট করতে পারবো। কেমন করে দেখেন, এখানে দেখেন এই যে এখানে ABC সাথে একটা পেন্সিলের মতো আইকন আছে, দেখতে পাচ্ছেন? এইটাতে আমরা ক্লিক করে ফেলি, সিলেক্ট না, একবার ক্লিক, সিলেক্ট ছাড়া, এটা আমি সিলেক্ট ছাড়া, এটা সিলেক্ট ছাড়া, হ্যাঁ ক্লিক করছি আমি, মাউসে এখন ক্লিক করে রাখছি। এখন আমার যেই লেখাটুকু হাইলাইট করা দরকার, এই যে এখানে লটারি, এই লটারিটুকু আমি হাইলাইট করব। দেখেন এই লটারি পর্যন্ত আমি টেনে নিব, এটা হাইলাইট হবে। হাইলাইট হয়েছে? পারতেছেন কি আপনারা? দেখেন আমি শুধুমাত্র লটারিটাকে হাইলাইট করছি। এখন হাইলাইটের কালার বিভিন্ন রকম হতে পারে, আপনি আপনার মতে মনে করেন যে 4টা অপশন হাইলাইট করবেন, 4 ধরনের অপশন হাইলাইট করবেন, ঠিক আছে? মনে করেন যে আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্ম আছে। আপনি চাচ্ছেন যে 4টা ধর্মের মানুষকে আপনি চিহ্নিত করবেন 4 ধরনের কালার দিয়ে, ঠিক আছে? মুসলিমের জন্য একটা কালার, হিন্দুর জন্য একটা কালার, আবার খ্রিস্টানের জন্য একটা কালার। আমি সেক্ষেত্রে কি করতে হবে, অ্যারো চিহ্নতে, এটার পাশে অ্যারো চিহ্ন থাকলেই মনে করতে হবে যে এটার ভিতরে আরো কিছু আছে। অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো কালার শো করতেছে, করতেছে না? আমি এখান থেকে যেই কালারটা সিলেক্ট করে দিব, মনে করেন যে আমি এই সবুজ কালারটা সিলেক্ট করে দিলাম, এর আগেরটা ছিল ইয়েলো, তাই না? ইয়েলো হয়েছিল। এবার দেখি কি হয়, এবার এই উপসংহারটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা অন্য একটা কালার চলে আসছে। বুঝতে পারছেন আপনারা? এরপরে দেখেন আমি যদি আরো একটা কালার সিলেক্ট করি, তো সেই কালারটাই আবার এখানে সিলেক্ট হয়ে যাবে। এটা গেল আমাদের হাইলাইট অপশন, তাই না? এখন দেখেন আমাদের ফন্টের কালার, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিতে হয় আমাদের লেখায়। মানে বিভিন্ন পোস্টারে বা বিভিন্ন বইয়ে, রঙিন বইগুলো যেগুলো আছে বা বিভিন্ন রিপ্লেটে দেখি বিভিন্ন কালার দেওয়া হয়। বিভিন্ন কালার দেওয়ার জন্য এখানে দেখেন এটা হচ্ছে ফন্ট কালার। এই যে আমি যেখানে মাউস পয়েন্টারটা রাখছি, এটা হচ্ছে ফন্ট কালার। এটা অ্যারো চিহ্ন আছে পাশে, অ্যারো চিহ্নের ভিতরে আরো অনেক ধরনের কালার আছে, কালার চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এখানে ফন্টটাকে আগে সিলেক্ট করতে হবে,
আমি যে কোনো একটা ফন্ট বা এটাই সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পরে আমি এখানে এর ভিতরে ঢুকে আমি এখান থেকে যেই কালারটাকে আমি সিলেক্ট করব ওই আমার যে লেখাটা ওই কালারের হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে এটাকে লাল কালারে সিলেক্ট করলাম, দেখেন আমার লেখাটা লাল হয়ে গেছে। হয়েছে? তো এখানে এই এই যতটুকু কালার অ্যারে চিহ্ন ক্লিক করলে পাওয়া যায়, এর থেকে আরো যদি প্রয়োজন হয় কালার, তাহলে দেখেন নিচে একটা লেখা আছে মোর কালার, মোর কালার লেখা আছে নিচে। এখানে আমি ক্লিক করলে পৃথিবীর যত ধরনের কালার আছে ঠিক এটা থেকে আমি চয়েস করে নিতে পারবো। বুঝতেছেন? এখান থেকে আমি চয়েস করে নিতে পারবো। এখানে আমি যেটাতে ক্লিক করব, মনে করেন যে আমি এখানে এই কালারটাকে ক্লিক করলাম, দেন ওকে দিলাম। এখন দেখেন এই কালারটা এই যে নিচে এক্সট্রা ভাবে চলে আসছে। এই কালারটার নাম কি? পার্পেল কালার। এবং কালারের নামও দেখা যাবে ওখানে, যদি মাউস পয়েন্টার রাখেন আপনি কালারের নামও দেখতে পাবেন। কালারটার নাম কি, নাম দেখা যাচ্ছে? দেখেন এই যে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে পার্পেল কালার লেখাটা চলে আসছে। এখান থেকে আপনি দিয়ে দিয়ে আমরা যেটা ভালো লাগে, দেখেন এখানে শো করতেছে, আমি যে মাউস নড়াচ্ছি কালারের উপর দিয়ে শো করতেছে। এখানে দেখেন তার সাইটে আমরা এতক্ষণ পর্যন্ত যে কয়টা শিখছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? যতক্ষণ পর্যন্ত শিখবো তার পিছনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করতে হবে, না হলে আমি বুঝবো কেমন আপনারা বুঝতে পারেন নাই। এখন দেখেন তারপরে যে অপশনটা, এই অপশনটার নাম হচ্ছে কি? বুলেটস। এই অপশনটার নাম বুলেটস। এটার মধ্যে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। দেখেন এখানে কিছু সিম্বল দেওয়া আছে, তাই না? এই সিম্বলগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় পোস্টারে বা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন রিপ্লেটে আমরা দেখে থাকি যে একটা শাড়ি পরে নেক্সট শাড়িতে গিয়ে অন্য একটা সিম্বল বা প্রত্যেকটাতে এক ধরনের সিম্বল দেওয়া আছে। তো আমরা দেখেন এটাকে যদি আমরা যে কোনো একটাকে সিলেক্ট করি, একটা সিলেক্ট করলাম, দেখেন আমি এরপরে ইন্টার দেবো বা পরের লাইনে গেলে অটোমেটিক ওই আরেকটা চলে আসতেছে, দেখছেন? ইন্টার, ইন্টারসেপের নিচের লাইনে গেলে ইন্টার চাপলে কিন্তু পরের লাইনে যাবে, পরের লাইনে গেলে অটোমেটিক আরেকটা চলে আসতেছে। আমি এখান থেকে যে কোনো একটা সিম্বল নিতে পারি, এখানে বুলেট নিতে পারি, এখানে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা নিতে পারি। এরপরে এখানেও যদি পছন্দ না হয় আপনি চাইলে একটা ছবিও দিতে পারবেন। এখানে এর পিছনে একটা পিকচারও দেওয়া সম্ভব। ডিফাইন নিউ বুলেটস, ডিফাইন নিউ বুলেটস মানে আমি অন্য একটা বুলেটের উপরে ডিফাইন করতেছি, মানে আমার এটা দরকার নাই। আমি ওখানে ক্লিক করার পরে দেখেন ওখানে কিছু অপশন চলে আসবে, ওখানে ক্লিক করেন, দেখেন প্রথমেরটা আছে সিম্বল, তারপরটা কি পিকচার, তারপরটা ফন্ট। তার মানে আমি চাইলে সিম্বল দিতে পারবো, আমার মন চাইলে আমি পিকচার দিতে পারবো, চাইলে আমি কোনো ফন্ট মানে কোনো অক্ষরও দিতে পারবো। তো আমি এখান থেকে দেখেন পিকচারে যদি ক্লিক করি, দেখেন একদম নিচে এখানে কিছু পিকচার অটোমেটিক আছে, তাছাড়া নিচে ইম্পোর্ট অপশনটা আছে, আছে ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্ক বা মেমোরি সেখানে চলে যাবে। তবে সেখান থেকে চাইলে যে কোনো ছবি আমার আপনার বা যে ছবিটা দরকার আমি এটা নিলাম, আমি এটা নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু শো করবে, এটা আমি ওকে করে দিলাম। ইয়েস, দেখেন প্রত্যেকটার পিছনে কিন্তু ওই ছবিটা হয়ে চলে আসছে। তা আমি চাইলে এখানে যে কোনো ডিজাইন আমি তৈরি করে বা অনলাইন থেকে ডাউনলোড করে বা নিজের ছবি দিয়ে বা অন্য কারো ছবি দিয়ে আমরা কিন্তু এটাকে তৈরি করতে পারবো বা এরকম ডিজাইন করতে পারবো। বোঝা গেছে কি স্যার? বোঝা গেছে?
এখন দেখেন এটা গেল বুলেটস, তার তার সাইডে আছে কি নাম্বারস। এখানে দেখেন নাম্বার, এখানে ABCD আছে, 1 2 3 4 আছে এবং রোমান সংখ্যা 1 2 3 4 আছে। আমরা অনেক সময় রোমান সংখ্যা লিখতে গিয়ে একটু হেজিটেশনে পড়ি, লিখতে পারি না। তো সেক্ষেত্রে যদি আমরা এই নাম্বারস থেকে দিয়ে দেই, অটোমেটিক এই নাম্বারগুলো চলে আসবে। মনে করেন আমি এখান থেকে প্রথমে 1 2 3 দিলাম, দেখেন প্রত্যেকটাই 1 2 3 হয়ে গেছে। আমি যদি আরো নিচে যাই, আমি আরো নিচে আরো একটা লাইন যদি বাড়াই বা আরো অনেকগুলো লাইন যদি বাড়াই, তো অটোমেটিক কি হবে, নাম্বারও বাড়তে থাকবে। দেখেন এরকম যদি আমি ABCD দিতাম, এটাতে আমি ABCD দেই, নাম্বার থেকে আমি ABCD দিলাম, এখন ABCD কিন্তু চলে আসতেছে, বড় হাতের অথবা ছোট হাতের যেটাই দেই না কেন চলে আসতেছে, তাই না? তারপরে দেখেন এখানে রোমান সংখ্যা যদি আমি দেই, রোমান সংখ্যায় চলে আসতেছে এবং পরবর্তী ইন্টারে যখন আমি যাব, এখানে কিন্তু পরবর্তীটা চলে আসবে। এখানে দেখেন মাল্টি লেভেল লিস্ট, মাল্টি লেভেল লিস্ট দেখতে পাচ্ছেন? আমার দিকে একটু দেখেন, মনিটরের দিকে, মাল্টি লেভেল লিস্ট। নাম্বারের পরের অপশনটা যেটা, সেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। তার মানে কি, মাল্টি লেভেলটা মানে কি, একটা সামনে থাকতে পারে, আবার পরের জন্য একটু আগায় দেওয়া লিস্ট হবে, পরের লাইনটা তার একটু আগায় দেওয়া, তারপর লাইনটা পিছিয়ে দেওয়া লাইন হবে। এরকম যদি করি তাহলে সেটা হচ্ছে মাল্টি লিস্ট থেকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টি। আচ্ছা, এই নাম্বারিং এর বিষয়গুলো প্রশ্ন আছে কোনো? নাম্বারিং বা বুলেটস প্রশ্ন বোঝা গেছে কি? আচ্ছা, তার নিচে দেখেন কিছু লাইন আছে, লাইন টানা আছে, দেখা যাচ্ছে? এই লাইনগুলো আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কিরকম, আমি একটা লেখা লিখছি, সেটাকে সুন্দর করতে হবে, সেটাকে যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাতে হবে, দুই সাইডে সমান করতে হবে, সেন্টারে আনতে হবে, ডাইন পাশ থেকে শুরু করতে হবে, বাম পাশ থেকে শুরু করতে হবে। কোনো লেখা দেখবেন আপনার ডাইন পাশে থেকে শুরু করছে, ডাইন পাশে সবগুলো সমান, আবার কোনো লেখা দেখবেন বাম পাশ থেকে শুরু করছে, বাম পাশে সবগুলো সমান, আবার কোনোটা দেখবেন যে দুই পাশেই সমান, আবার কোনোটা দেখবেন কবিতার মতো মাঝখান থেকে যাচ্ছে। কবিতাগুলো আমরা বইয়ের কবিতা দেখছি না, শুধু মাঝে মাঝে চলে, দুই পাশে কোনো দিকে সমান নাই, শুধু মাঝে। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে প্রথম যে অপশনটা, এটা আছে কি অ্যালাইন টেক্সট লেফট, মানে লেফট সাইড থেকে এটা সমান হয়ে আসবে। আমি এই লেখাটাকে সিলেক্ট করি এবং এটাতে যদি ক্লিক করি, এখন এটা লেফট সাইডেই আছে, লেফট সাইড থেকে সমান হয়েছে এবং রাইট সাইডের কোনো সমান বা অসমান দেখার তার বিষয় নয়, সেটা লেফট সাইডে সমান। এবং এরপরে যদি দেখেন সেন্টার, এই সেন্টারে ক্লিক করে দেখেন দুই সাইডে সমান নয়, কিন্তু মাঝামাঝি হয়ে আছে, সবগুলো লাইন কিন্তু মাঝামাঝি হয়ে আছে, তাই না? এবং তারপরের অপশনটা হচ্ছে কি অ্যালাইন টেক্সট রাইট, মানে রাইট সাইড থেকে সমান হবে, ডাইন সাইড থেকে সমান হবে। তো আমি এটাতে ক্লিক করার পরে দেখেন সবগুলো লেখা ডাইন সাইড থেকে সমান হয়েছে, কিন্তু বাম সাইডে সমান নয়। এর পরের অপশনটা দেখেন জাস্টিস। জাস্টিস করলে ডাইনে বামে এবং সেন্টার তিনটে একবারে হয়ে যাবে। এই দেখেন, আমরা সাধারণত কোনো চিঠি বা প্যারা বা কোনো বই লিখতে গেলে আমরা সবসময় জাস্টিসে রাখি। কিসে রাখি? জাস্টিসে রাখি, যাতে দুই সাইডে সমান এবং সুন্দর দেখা যায়। আর যখন আমি ডাইনে বা বামে বা সেন্টারে রাখবো, তখন দুই সাইডে কিন্তু এলোমেলো দেখা যাবে। আর এখন আমি যেটা দিছি, দুই সাইডে কিন্তু সমান দেখা যাচ্ছে। তাইলে আমরা সবসময় লেখা সুন্দর করার জন্য জাস্টিফাইতে রাখবো। এটা আমি অনেক সময় দেখি অনেকেই লেখে প্রিন্ট করে দেখা যায় দুই সাইডে সমান হয় না, সুন্দর দেখায় না।
বা আমি একটা ফাইল এক জায়গায় পাঠাবো, সুন্দর দেখাচ্ছে না, বা একটা পিডিএফ ফাইল করলাম সেটা সুন্দর দেখাচ্ছে না। সবসময় আমরা যখন যেটা দরকার সবসময় জাস্টিস করতে হবে, জাস্টিফাই করতে হবে এমন নয়, যখন যেদিকে দরকার আমরা সেদিকে করে নেব। দেন তারপরের অপশনটা দেখেন, দেখেন এই জিনিসটা এখন কি সুন্দর লাগতেছে দেখতে, আমি যে লিখছি এখানে খুব বিশ্রী লাগতেছে না? আমি অনেক সময় দেখা যায় যে আমি একটা জায়গায় একটা অ্যাপ্লিকেশন করছি, নিচে আমার এভাবে লিখতে হয় না, লিখতে হয় কিনা? হ্যাঁ, কিন্তু এভাবে কি এভাবে অসুন্দর লাগতেছে না? তো এটা কিভাবে থাকবে, এটা সবগুলো লাইন কি হবে, মিডিলে থাকবে, তাই না? এভাবে যদি আমি মিডিলে করে দিই তাও কি চলবে? চলবে না তো, কারণ আমাদের তো এই সাইটে নিয়ে আসতে হবে, তাই না? এখন এটা কি চলবে এভাবে? আমি যদি একটা অ্যাপ্লিকেশনের নিচে এভাবে লিখে দেই যে নিবেদক অমুকে, এই চলবে? চলবে না। তা এভাবেও চলবে না, আবার ডাইন সাইডে দিলেও চলবে না। তা চলবেটা কিভাবে? তাইলে এই যে এখানে এখানে যেভাবে আছে এই লেখাটা এইখানে ওইভাবে থাকতে হবে, তাই না? আমি পুরো লেখাটাকে সিলেক্ট করব। এখানে দেখেন আমি রাইট সাইডেরটা ক্লিক করতেছি, এই দেখেন সরে যাচ্ছে। এখন এখন ঠিক আছে না? দেখেন তো, এখন এদিকে দেখেন, তার মানে একেবারে গ্রুপ ধরে এদিকে সরে গেল, বুঝতে পারছেন? এরপরে দেখেন তারপরের অপশনটা যেদিকে আছে তার বিপরীত দিকে যাবে। আমি যেখান থেকে আনছি সেই পর্যন্ত দিয়েই থেমে যাবে, ওর থেকে বেশি যাবে না। এই লেখাগুলোর মাঝে আমার স্পেসিং কমানো বা বাড়ানো দরকার, লাইন স্পেসিং কমানো বা বাড়ানো দরকার। একেবারে লাইনের মাঝে মাঝে লেগে গেছে না, আরো লাগাই দেওয়া যাবে, আরো ইচ্ছা করলে লাগাই দেওয়া যাবে। এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে একবার শেষ মাথায় 1-এ আছে, বাড়াই দিই, 3-এ দিলাম, দেখেন প্রত্যেকটা লাইনের মাঝে স্পেস বড় হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এখানে তো সর্বোচ্চ 3 পর্যন্ত আর নিম্নে 1 পর্যন্ত, তাই না? এখন এর থেকেও যদি আমাদের আরো বাড়তি দরকার হয় তাহলে কি করব? তাহলে নিচে দেখেন, হুম, না এখানে একেবারেই কোথাও ক্লিক করব না, একেবারে অ্যারোতে, প্যারাগ্রাফের অ্যারোতে। এতক্ষণ যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে শিখতেছি, অ্যারোতে ক্লিক করব। এখন এখানে মাল্টিপ্লাই লেখা আছে, এখানে আমি আরো বাড়াই দেব, এখানে 6 দিলাম, দেখেন বাইরে গেছে। আমি চাইলে এখানে 0.1 দেব, 0.5, মানে হাফ হয়ে গেল। এখন ও কমা হয়েছে না, আমি এখানে ফুল স্টপ দেব। দেখতেছি না এখানে অন্ধকার। এখন দেখেন একটার গায়ে আরেকটা লেখা লেগে গেছে, হুম, একটার গায়ে আরেকটা লেখা লেগে গেছে, বা কিছু লেখা অংশ মুছে গেছে। তার মানে এখানে লাইনের স্পেসিংটা ঠিক মতো হয় নাই। সাধারণত আমাদের সাধারণ লেখাগুলো 1 স্পেসেই থাকে, আর আমরা যখন কোনো চিঠি লিখি, চিঠির উপরের অংশ এবং বরাবরের অংশ, যেটা ঠিকানা অংশ, সেটাতে থাকে 1, তার তার নিচে থাকে বিষয়, তার নিচে যে গর্ভটা থাকে, পত্র গর্ভ যেটা থাকে, সেটা আমরা সবসময় দেয়ার করে দিই 1.5। দেখেন এটা এই লেখাটাতে এখন কত আছে, এখানে দেখি আমরা, এখানে আছে 1.15, তাই না? এটাকে আমরা যখন বড় করবো দেখেন স্পেসটা বাড়বে এবং স্পেসটা কমানো যাবে। একটা পেজের মধ্যে লেখা জায়গা হচ্ছে না, আমরা স্পেসটা কমা নিলে জায়গা হবে। তারপরের অপশন দেখেন একটা বাকেট আছে, আমরা আমরা সেদিন গ্রাফিক্সে প্রিন্ট বাকেট নামের একটা বাকেট দেখছিলাম, মনে আছে? প্রিন্ট বাকেট নামে একটা বাকেট, মানে রঙের বালতি যেটা, এখানেও একটা বালতি আছে।
এই বালটি এদিকেও চলে আসছে, এই বালটি দিয়েও কালার করা যায়। আমি এই বালটিতে ক্লিক করি, লেখাটা সিলেক্ট করা অবস্থায় দেখেন লেখার নিচের অংশে মানে একবারে ফিল কালার হয়ে যাবে। আপনি যেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন, বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র ফিলটা কালার হয়ে যাবে। দেখেন আগে আমরা হাইলাইট করছি সেগুলো তার মতোই আছে, যেগুলো কালার চেঞ্জ করছি সবগুলো সবার মতো ঠিক আছে, শুধুমাত্র জমিন কালারটা মানে লেখার নিচের যে পেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেটা প্রিন্ট বাকেটের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে অপশনটা এটা হচ্ছে স্টাইল। লেখার স্টাইলে আগেও একবার দেখাইছি, এখন এদিকে আবার বিস্তৃতভাবে দেওয়া আছে। এখানে যেই লেখাটা আমি সিলেক্ট করব সেটা আমি বিভিন্ন স্টাইল দিতে পারবো। সিলেক্ট করার পরে এখানে দেখেন অ্যারোতে ক্লিক করার পরে ওই স্টাইলগুলো এখানে চলে আসছে। এই যে বিভিন্ন স্টাইল আছে এখানে। এটা খুব বেশি আমাদের কাজে লাগে না, ঠিক আছে, কারণ আমরা এই পাশ থেকে স্টাইল চেঞ্জ করে নেই, এ পাশে খুব বেশি একটা কাজে লাগার কথা না। তাইলে হোমের কাজ মোটামুটি শেষ। এখানে হোমের মধ্যে আর একটা অপশন ছিল, প্রথম যে অপশনটা কাট কপি পেস্ট, এটা আচ্ছা দেখাই দিই। হ্যাঁ, কাট কপি পেস্ট অনেকেই জানেন। কাট বা কপি করতে হলে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, যে জিনিসটা আপনি কাট বা কপি করবেন সেটাকে সিলেক্ট থাকতে হবে। কাট এবং কপি আমরা কয়েকভাবে করতে পারি। দেখেন আগে একটা লেখা আমি সিলেক্ট করি, আমি পরীক্ষার্থীর এই যে গ্রুপটাকে সিলেক্ট করি। হ্যাঁ, এই গ্রুপটাকে আমি এখান থেকে কপি করব। আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন কাট এবং কপি দুইটাই কিন্তু ওখানে হিডেন ছিল, এখন কিন্তু আর হিডেন অবস্থায় নাই। সিলেক্ট করার পরে আমি সিলেক্টটা আনসিলেক্ট করে দেই, আনসিলেক্ট করার পরে দেখেন ওটা হিডেন হয়ে যাচ্ছে। আমি যখন সিলেক্ট করতেছি তখন এটা আনহিডেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি কপি করি, কপি করলে ওই জিনিসটা ওখানে থেকে যাবে। আমি এটাকে অন্য কোনো জায়গায় নিয়ে যদি আমি পেস্ট করি, এখানে পেস্ট যদি ক্লিক করি তাহলে ওই লেখাটা ওখানে চলে আসবে। ঠিক আছে, আর যদি আমি এটাকে কাট করতাম, এখান থেকে যদি আমি এটা কাট করতাম তাহলে ওই লেখাটা ওখান থেকে চলে যেত এবং যেখানে নিয়ে পেস্ট করব সেখানে চলে আসতো। এটা আমরা কয়েকভাবে করতে পারি। একটা লেখা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা হোম মেনু থেকে কপি কাট পেস্ট তিনটে অপশনই করতে পারি। তাছাড়া আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, কন্ট্রোল এক্স দিলে কাট হবে। কন্ট্রোল এক্স দিলে কি হবে? কাট হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে এবং কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। তাছাড়া আমরা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো পাওয়া যাবে। নিচের দিকে দেখেন কাট কপি পেস্ট তিনটাই আছে, তাহলে তিনভাবে আমরা করতে পারি। এরপরে দেখেন আমরা এখন চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আজকে বিস্তারিত দেখানো হবে। তো আমরা এখন ইনসার্টে ক্লিক করতেছি। হ্যাঁ, ইনসার্টের প্রথম যে অপশনটা এটা হচ্ছে কভার পেজ, পাইছেন? কভার পেজ, কভার পেজটা কেমন? আমি একটা বই লিখব, তার অবশ্যই একটা কভার পেজের দরকার আছে, বা আমি একটা কোনো কিছু ডিজাইন করব বা একটা কিছু বানাবো, তার কভার পেজটা যদি আমি ডিজাইন করতে পারি সুন্দর করে আমার মনের মতো করে, তাহলে তো অনেক সুন্দর হবে, তাই না? তো এখানে কভারে ক্লিক করেন, কভারে ক্লিক করলে দেখেন কভারের অ্যারে আছে, অ্যারেতে ক্লিক করলে নিচে অনেক স্টাইলের কভার দেওয়া আছে এখানে, আছে না? এই যে আপনি স্ক্রল করেন, স্ক্রল করে নিচের দিকে গেলে দেখেন আরো অনেক ধরনের কভার এখানে দেওয়া আছে।
তা আমি এখান থেকে যে কোনো একটা কভার যদি নেই, মনে করেন যে এটা নিলাম, নেওয়ার পরে আমি এই লেখাগুলোকে এডিট করতে পারবো। এটাতে ক্লিক করেন এবং লেখা শুরু করেন। একটা নেন, যে কোনো একটা কভার নেন, নিতে পারছেন? যে কোনো একটাতে ক্লিক করেন দেখি। আমি যেটা নিয়েছি সেটাই নিতে হবে এমন না, আপনি একটাতে ক্লিক করেন, যে কোনো একটা। হ্যাঁ করেন, ওটাতেই করেন। হ্যাঁ, আপনি যে কোনো একটা লেখার উপরে মাউস পয়েন্টারটা ক্লিক করেন, রাখেন। এখন কিবোর্ড থেকে লেখা শুরু করেন। ওই সিলেক্ট অবস্থায় কিবোর্ডে চলে যান, আপনি মাউসটা ছেড়ে দেন। আপনারা পারছেন? সবাই পারছেন? এরপরের লেখাও যদি আমি এভাবে মন চাই, আমি আমার আমার মনের মতো করে আমি লিখতে পারবো, তাই না? এটারও কিন্তু, এগুলোরও কিন্তু কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ বলেন তো কিভাবে চেঞ্জ করবো, আপনাদের নিজের মাথায় বুদ্ধি খাটায় বলেন তো। এই এই কালার, এই যে লেখার কালার গুলো আমি চেঞ্জ করবো কিভাবে, কোন তো দেখি। হ্যাঁ, তখন আমাদের এটা সিলেক্ট করে হোমে যেতে হবে। হ্যাঁ, অথবা এখানে রাইট বাটন ক্লিক করেও হবে, আমরা অনেকভাবেই করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করেও আমরা করতে পারবো। এখানে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তা আমরা কালার চেঞ্জ করে দেখি। এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখেন আমি যে এই উপরে যে ডিজাইনটা, এই ডিজাইনের কালারটাও চেঞ্জ করা সম্ভব। ডিজাইনের কালারটাও চেঞ্জ করা সম্ভব। উপরে একটা এই যে লাল কালার একটা ডিজাইন আছে, এটাকে আমি চেঞ্জ করে ফেলবো। দেখেন এটা কিভাবে চেঞ্জ করলাম, আমি প্রথম থেকে আবার দেখাই। আমি এটাকে এই যে দেখুন, যখন আপনার এই একদম সাইডে নিয়ে যাব, ওই ডিজাইনের সাইডে নিয়ে গেলে দেখেন চার কোণা একটা সিম্বল চলে আসতেছে, আসছে? হ্যাঁ, মাউস পয়েন্টারে চার কোণা একটা সিম্বল চলে আসছে না? এই সময়টাতে ডবল ক্লিক করব মাউসে, দেখেন উপরে কালার বক্স চলে আসছে। এখান থেকে দেখেন শেপ কালারে আপনি যে কোনো কালার দিতে পারবেন। এখান থেকে আমি যে কোনো কালার চয়েস করে দিতে পারবো। এটা তো এরকম চেঞ্জ করা যাবে। পারছেন কে কে? হুম, অল সিলেক্ট হয়ে গেছে। হুজুর হচ্ছে? নিচে এই ঘরগুলোকে সিলেক্ট করে করে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই ঘরটাকে মনে করেন যে আমি কালার চেঞ্জ করে দেবো। দেখুন এটাকে ক্লিক করে এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আমি এখান থেকে একটা কালার চয়েস করে নিতে পারি। এখানে আমি একটা পিকচারও দিতে পারবো। আমি চাইলে আমার ইচ্ছা মতো একটা পিকচার এখানে দিতে পারবো। আমার এদিকে একটু দেখেন, পিকচারটা দেখাই। হ্যাঁ, মনে করেন যে আমি এই ঘরটার মধ্যে আমি একটা পিকচার দেব।
সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখেন শেপ ফিল, এটার মধ্যে যাওয়ার পর দেখেন একদম নিচের দিকে এই যে মোর ফিল কালারের নিচে পিক্সেল লেখাটা আছে, আছে পাইছেন? এখানে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে একটা ছবি চলে আসছে। অথবা আপনি যে কোনো একটা ডিজাইন আপনি বা বাইরের থেকে একটা দৃশ্য ছবি তুলে এখানে আপনি দিতে পারেন। তাহলে কভার পেজটা তো বুঝলেন না? এরপরে দেখেন ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, দুইটা অপশন আছে না? ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। ব্ল্যাঙ্ক পেজ মানে খালি পেজ, এটা তো আমরা বুঝি তাই না? একটা পেজ আমি মাউসের কার্সারটা যেখানে আছে সেখানে থেকে তার নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ যদি প্রয়োজন হয় তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই নিচে একটা ফাঁকা পেজ চলে আসবে। আর পেজ ব্রেকটা কি জিনিস? পেজ ব্রেকটাও ঠিক ব্ল্যাঙ্ক পেজের মতোই, যেখানে কার্সারটা থাকবে ওখান থেকে ক্লিক করে তার নিচে একটা নতুন পেজ চলে আসবে। তো এই নতুন পেজ কেন আনবো? আমরা তো লিখতে লিখতে নিচের দিক গেলে অটোমেটিক পেজ হয়ে যায়, বা ইন্টার দিলে নিচে পেজ হয়ে যায়। আমি দেখেন এখানে এটা লেখা শেষ করছি, আমি নিচে ইন্টার দিলেই একটা পেজ, নতুন একটা পেজ হয়ে গেল। কিন্তু কেন ব্যাপার? এখন আপনি মনে করেন যে একটা পেজে আপনার লেখা শেষ, আপনি যে অপশনটা জন্য লিখতেছেন বা যে কাজের জন্য লিখতেছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনার লেখা শেষ, দরখাস্ত লেখা শেষ বা চিঠি লেখা শেষ। পরের পেজে আপনি আরো একটা চিঠি লিখছেন, তারপরে পেজে আরো একটা লিখছেন, তারপরে পেজে আরো একটা লিখছেন। এখন প্রথম যেটা লিখছেন বা দ্বিতীয় যেটা লিখছেন সেটাতে আরো কিছু বাড়াতে হচ্ছে বা আরো কিছু কমাতে হচ্ছে। সেক্ষেত্রে কি দাঁড়ায় দেখেন, আমি এই পেজে একটা কিছু লিখছি আর এখানে কিছু লেখা আছে, তাই না? এখন আমি ছোট করে নেই, দেখ এই পেজে যখন আমি সরাচ্ছি ওই পেজটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এটার মধ্যে আমার একটা চিঠি আছে, এখন এটা চিঠিটা যদি আমি নিচে নামাই দেই ওটাও নেমে যাচ্ছে, তাহলে বিপজ্জনক না? তাহলে নিচে যদি আরো অসংখ্য থাকে সবগুলো যদি আমি নেমে যায় সবগুলো আমাকে ঠিক করতে হবে। আমি 10টা চিঠি লিখছি, এখন একজনেরটায় 1 লাইন বৃদ্ধি পাইছে, প্রত্যেকটা 1 লাইন করে নেমে যাচ্ছে, তাহলে সমস্যা না? তাহলে যাতে প্রত্যেকটা ভাবে নেমে না যায় সেজন্য প্রত্যেকটা পেজের পরে যদি আমরা কাজ শেষ হয়ে গেলে যদি পেজ ব্রেক দেই তাহলে আমি ওই আগের পেজে যা কিছু করব, এডিট করব, তার কোনো ইফেক্ট পরবর্তী পেজে পড়বে না। এখন ইন্টার দিয়েছিলাম, কি হয়েছিল? নিচের দিকে নামতেছিল, তাই না? আমি এটাকে যদি পেজ ব্রেক দেই, দেখেন এটা আমি ইন্টার দিয়ে নিয়ে গেছি, তাই না? এখানে ইন্টার দিয়ে না নিয়ে আমি যদি এখান থেকে পেজ ব্রেক দিতাম, এই যে এখন এখান থেকে এটা নামাই, দেখেন ওটা এটা একবার নিচ পর্যন্ত শেষ পর্যন্ত গেলে কি হবে? ওই পেজটা পরের পেজ ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিন্তু ওটা অন্য পেজে ঠিক সেটিংটা ঠিক থাকবে। দেখেন নিচের পেজে গেলে ওটা ওটা ওই সেটিং এই আছে, বোঝা গেছে? তার মানে পেজ ব্রেক দিয়ে যদি আমরা কাজ করি প্রত্যেকটা পেজের এডিট করলে তার পরবর্তী পেজ বা তার আগের পেজ কোনোটাতে কোনো ইফেক্ট পড়বে না। এরপরে আছে কি? টেবিল। টেবিল আমরা সচরাচর দেখে থাকি বিভিন্ন ছক তৈরি করে, বিভিন্ন ছক তৈরি বা বিভিন্ন লিস্ট তৈরি, বিভিন্ন এস্টিমেট করা আমরা টেবিলের মাধ্যমে করে থাকি, তাই না? রেজাল্ট শিট অথবা আমাদের বায়োডাটা যখন লিখি, আমাদের সিভি লিখতে গেলে তার নিচে একটা টেবিল প্রয়োজন হয়, যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের এখানে একটা টেবিল প্রয়োজন হয়, সেই টেবিলটা আমরা এই টেবিল থেকে নেব। টেবিলে আমরা আমাদের যে কয়টা রো লাগবে এবং যে কয়টা কলাম লাগবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব,
এবং পরবর্তীতে লাগলেও সেটা বাড়ানো সম্ভব। দেখেন এখানে এটাতে ক্লিক করলে দেখেন এখানে অসংখ্য ঘর চলে আসছে, এই প্রত্যেকটাই এক একটা ঘরের রো এবং কলাম আছে। আমরা মাউস কার্সারটা যদি সরাই দেখেন এখানে ওই উপরে এই যে জায়গাতে দেখেন, এই জায়গাতে আমি যে কয়টা রো এবং কলাম নিচ্ছি ওখানে শো করতেছে, দেখা যাচ্ছে। আমরা মনে করেন যে 5টা বাই 2টা নিলাম বা 6টা বাই 2টা নিলাম, এখানে দেখেন কলাম আছে কয়টা, 6টা, আর রো আছে কয়টা, 2টা। আমার ইচ্ছা করলে পরবর্তীতে আরো এখান থেকে আমরা বাড়াতে পারবো এবং কমাতেও পারবো। এখানে দেখেন এগুলো প্রত্যেকটা রো এবং কলাম বড় এবং ছোট করা সম্ভব। এখানে দেখেন আমি কার্সারটা যখন রাখছি 2 দিকে তীর চিহ্ন গেছে কার্সারের, আমার কার্সারটা দেখেন দাগের মাঝখানে যখন রাখছি তখন 2 দিকে তীর চিহ্ন গেছে না। তখন আমি ডাইনে বা বামে আমি যদি ড্রাগ করে মানে মাউসের বাম বাটনটা টিপে ধরে ড্রাগ করে ডাইনে বা বামে সরাই, তাহলে এই লাইনটা বামে বা ডাইনে সরে যাবে। দেখেন একটা ঘর বড় হয়ে গেল। প্রথমের ঘরটা আমাদের ছোট লাগে, এটা লাগে কি সিরিয়ালের ঘর, তাই না? প্রথমটা সিরিয়ালের ঘর লাগে, এটা ছোটই লাগে সবসময়। তারপরটা কি লাগে, নেম, সিরিয়াল, তারপরটা কি নেম, নেমের ঘরটা বড় লাগে। আর সব কি বাংলায় আছে? এভাবে আমরা প্রত্যেকটা ঘর আমাদের প্রয়োজন অনুযায়ী বড় এবং ছোট করে নিতে পারবো। টেবিলে আরো কিছু কাজ আছে, আমাদের একটু খেয়াল করেন। আমরা টেবিল তো বানানো শিখলাম, তাই না? টেবিলের ঘর বড় ছোট করাও শিখে গেছি, তাই না? এখন দেখেন আমরা যদি নিচে আরো রো দরকার হয় তাহলে কি করব, আমরা একেবারে শেষ মাথায় কার্সার রেখে ইন্টার দিলে আরেকটা রো হবে, অথবা আমাদের যদি অনেকগুলো দরকার হয় কার্সার যে কোনো একটা ঘরে রেখে আপনি ট্যাপ চেনেন, এই যে এখানে বাম পাশে দেখেন ট্যাপ আছে, ট্যাপটা চিপে ধরে রাখেন, নিচে বাড়তে থাকবে। তারপরে আমরা আরো ভাবে নিতে পারি। দেখেন আমরা যখন এখানে টেবিলটা যখন তৈরি করছি, টেবিলের ভিতরে যখন কার্সারটা রাখবো তখন এখানে ডিজাইন নামের একটা অপশন চলে আসবে। এখানে দেখেন ডিজাইন নামের একটা অপশন চলে আসছে। যখন আমরা কার্সারটা টেবিলের ভিতরে রাখবো তখন ডিজাইন নামের একটা অপশন চলে আসবে। কার্সারের টেবিলের বাইরে গেলে ডিজাইনটা কিন্তু চলে যাবে। এই ডিজাইন নামের অপশনে আমরা ক্লিক করলে দেখেন এখানে আরো অনেক অসংখ্য অপশন চলে আসছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি সৌন্দর্যের জন্য, যেমন ক্যালেন্ডার তৈরি করে এখান থেকে নিয়ে তৈরি করা সম্ভব। এখান থেকে যে কোনো একটা শেপ আমি নিতে পারবো। বুঝতেছেন? তারপরে দেখেন এখান থেকে আমি এই লাইনগুলো মোটা করতে পারবো। এখানে একটা লাইন যদি আমার মোটা করা দরকার হয়, তা আমি এখানে সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন লাইনটা মোটা হয়ে গেছে। যে কোনো একটা ঘরের আমি কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখেন শেপ কালার, শেডিং কালার। এখানে আমি আরেকটা ঘর তৈরি করতে পারবো ড্র টেবিল দিয়ে। দেখেন এখানে আমি যদি এই ড্র টেবিলটা নিয়ে যদি একটা টান দিই, এখানে আরো একটা ঘর তৈরি হচ্ছে। এখানে আমার একটা ঘর মোছা দরকার হলে আমি এখানে ইরেজার আছে, ইরেজার দিয়ে মুছে দিতে পারবো। যেটাতে ক্লিক করবো সেটা মুছে যাবে।
এখানে আমি এই লাইনগুলোর কালার চেঞ্জ করতে পারবো, আমি অন্য একটা কালারের লাইনও এখানে আমি দিতে পারি। দেখেন লাল, এটা একটা লাল হয়েছে, আপনারা কি দেখতেছেন হুজুর? বর্ডার্সে দেখেন, বর্ডার্সে যদি আমি ক্লিক করি, বর্ডার্সের ভিতরে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো দেখলেই বোঝা যায়। দেখেন বর্ডারের লাইন শুধুমাত্র এক সাইডে লাইন থাকবে, শুধুমাত্র টপে থাকবে, শুধুমাত্র বটনে থাকবে, শুধু রাইটে থাকবে, নো নো বর্ডার থাকবে, অল বর্ডার থাকবে। এখানে যেটা যেমনে দাগ দেওয়া আছে, যেমনি স্টাইল আছে, ঠিক এরকমই স্টাইল এখানে চলে আসবে। দেখেন কোনাকুনি থাকবে। আমি মনে করেন যে এই নর্মাল করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন যে এই এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা দাগ দেবো, এই যে এখানে এখানে শুরু করে এখানে একটা দাগ দেবো, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে এই দেখেন কর্নার একটা নিতে পারি। তারপরে দেখেন এখানে লাইনের অনেক স্টাইল আছে, আমি এখান থেকে দেখেন থ্রি লাইনও একবারে নিতে পারি, স্টাইলের লাইনও নিতে পারি। এটা আসলে প্র্যাকটিস করতে করতে এখানে ঢুকে যদি আপনি সবগুলো প্র্যাকটিস করেন, এই সবগুলো আমার দেখাই দেওয়া সম্ভব না, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। দেখেন আরো অন্য অন্য স্টাইলেরও আছে। প্রশ্ন আছে কোনো? তাহলে আজকের ক্লাস এখানেই থাক, এখান থেকে পরবর্তী ক্লাসে আবার শুরু করা হবে। আসসালামু আলাইকুম।